নমস্কার বন্ধুরা, আমি রেহানা। আজ আমি আমার জীবনের এমন একটি গোপন অধ্যায় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো তোমরা আমাকে ঘৃণার চোখে দেখবে, অথবা কেউ কেউ আমার অসহায়তাটা বুঝতে পারবে। সমাজের চোখে আমি একজন সম্ভ্রান্ত পরিবারের শাশুড়ি, কিন্তু বন্ধ দরজার ওপাশে আমিও যে রক্তমাংসের শরীরের একজন নারী, যার কিছু সুপ্ত ইচ্ছে আছে, ভুল আছে, সেটাই আজ বলবো। গল্পটি শুরু করার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার মতো আরও অনেক নারীর গোপন কথা আপনারা শুনতে পারেন। আমার বয়স এখন ৪৫-এর কোঠায়, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আমি নিজেই বিশ্বাস করতে পারি না যে আমার এত বয়স হয়েছে। শরীরে কোথাও মেদ জমেনি, বরং সময়ের সাথে সাথে আমার শরীরের গঠন যেন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। আমার স্বামী মানে তোমাদের দুলাভাই ব্যবসার কাজে মাসের বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকেন। টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু অভাব শুধু এক জায়গাতেই, সঙ্গ আর শরীরই ভালোবাসার। আমার মেয়ে তিশার বিয়ে হয়েছে বছর ২ হলো। জামাইয়ের নাম আকাশ। আকাশ পেশায় ডাক্তার, এমবিবিএস শেষ করে এখন এফসিপিএস করছে। দেখতে বেশ লম্বা, ফর্সা আর সুঠাম দেহের অধিকারী। ও যখন হাসে তখন গালে টোল পড়ে, যা দেখলে যে কোনো মেয়েরই মন ভালো হয়ে যাবে। বিয়ের পর থেকে ওরা আমাদের বাড়িতেই থাকে, কারণ আকাশের পোস্টিং আমাদের শহরের হাসপাতালেই। তিশা মেয়ে হিসাবে খুব ভালো, কিন্তু ও ভীষণ আধুনিক আর নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। স্বামীর দিকে খুব একটা নজর দেওয়ার সময়ও নেই। আর এই সুযোগটাই বোধহয় আমাদের সম্পর্কের মাঝখানের দেয়ালটা ভেঙে দিয়েছিল। ঘটনার শুরুটা হয়েছিল মাস ৩ আগে, বর্ষাকাল, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। সেদিন সকাল থেকেই আমার কোমরে অসহ্য যন্ত্রণা, পুরনো বাত ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠেছিল। তিশা অফিসে বেরিয়ে গেছে, বাড়িতে শুধু আমি আর আকাশ। কাজের মেয়েটা বাজারে গেছে। আমি ব্যথায় কাতরাতে কাতরাতে সোফায় শুয়েছিলাম। আকাশ তখন ডিউটি থেকে ফিরে ফ্রেশ হচ্ছিল। আমার পরনে শুধু একটা ট্রাউজার আর পাতলা স্যান্ডো গেঞ্জি। ওর ভেজা চুল আর গেঞ্জির ভেতর দিয়ে ফুটে ওঠা পেশিবহুল শরীর দেখে এক মুহূর্তের জন্য আমি ব্যথা ভুলে গিয়েছিলাম। আকাশ আমার কাছে এসে চিন্তিত মুখে বলল, মা, কি হয়েছে, এভাবে ঘামছুন কেন? আমি যন্ত্রণা কাতর গলায় বললাম, বাবা, কোমরের ব্যথাটা আজ খুব বেড়েছে, নড়তে পারছি না। আকাশ অভিজ্ঞ ডাক্তারের মতো আমার কপালে হাত রাখল। ওর হাতের স্পর্শটা কেমন যেন ঠান্ডা, কিন্তু আমার শরীরে সেটা আগুনের ছোঁয়ার মতো লাগলো। ও বলল, মা, আপনি তো জানেন আমি ডাক্তার, ব্যথা চেপে রেখে লাভ নেই, আমাকে একটু দেখতে দিন। আমি একটু ইতস্তত করে বললাম, না বাবা, ঠিক হয়ে যাবে, ওষুধ খেয়েছি। আকাশ এবার একটু গম্ভীর হয়ে কিন্তু মোলায়েম গলায় বলল, মা, আমি আপনার ছেলের মতো, লজ্জার কি আছে, তাছাড়া ঘরে তো কেউ নেই, আপনি সোজা হয়ে শুয়ে পড়ুন, আমি একটু চেক করি। ওর ঘরে কেউ নেই কথাটা শোনার পর আমার বুকের ভেতরটা থক করে উঠল। এক অদ্ভুত উত্তেজনা কাজ করতে শুরু করল। আমি আর না করতে পারলাম না। আকাশ আমাকে ধরে শোবার ঘরে নিয়ে গেল। বিছানায় উপুর হয়ে শোয়ার পর আকাশ বলল, মা, শাড়ির আঁচলটা একটু সরান আর ব্লাউজের হুকটা, না হলে আমি স্পাইনাল কর্ডটা চেক করতে পারবো না। আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম, জামাইয়ের সামনে এভাবে, কিন্তু ব্যথার অজুহাতে আমি নিজেকে সঁপে দিলাম। আকাশ প্রথমে খুব প্রফেশনালভাবেই আমার কোমরের হাড়ে চাপ দিতে লাগলো, কিন্তু ধীরে ধীরে ওর হাতের স্পর্শ পরিবর্তন হতে শুরু করলো। ওর গরম হাতের তালু যখন আমার কোমরের নিচে স্পর্শ করলো, আমার শরীরটা ইলেকট্রিক শকের মতো কেঁপে উঠল। আমি মুখ দিয়ে অস্ফুট একটা শব্দ করলাম, উহ। আকাশ আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মা, ব্যথা লাগছে নাকি ভালো লাগছে? এই প্রশ্নটা কোনো সাধারণ ডাক্তারের প্রশ্ন ছিল না। আমি বুঝলাম আকাশ কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু বালিশটা খামচে ধরলাম। আকাশ একটা পেইন কিলার মলম নিয়ে আমার পিঠে মালিশ করতে শুরু করলো। ওর হাতের আঙ্গুলগুলো খুব কৌশলে আমার পিঠ থেকে নিচে কোমরের ভাঁজে ঘোরাফেরা করছিল। ওর শ্বাস প্রশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। ও আমার অনেক কাছে চলে এসেছে। হঠাৎ ও বলল, মা, আপনার শরীরটা তো এখনও কোনো যুবতী মেয়ের চেয়ে কম সুন্দর না, তিশার চেয়েও আপনার ফিগার অনেক বেশি মেনটেন করা। নিজের জামাইয়ের মুখে এমন প্রশংসা শুনে আমার উচিত ছিল ধমক দেওয়া, কিন্তু আমি পারলাম না, বরং আমার ভালো লাগছিল। বহুদিন পর কোনো পুরুষ আমার শরীরের প্রশংসা করছে। আমি শুধু বললাম, কি যে বলো বাবা।
আকাশ আমার কথার মাঝখানে বাধা দিয়ে আমার ঘাড়ের কাছে ওর মুখটা নিয়ে এলো। ওর নিঃশ্বাসের গরম বাতাস আমার ঘাড়ে লাগছিল। ও বলল, মা, আমি যখন আপনাকে দেখি আমার নিজেকে ঠিক রাখা খুব কঠিন হয়ে যায়। আজ সুযোগ পেয়েছি, প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। এটা শুধু একটা চিকিৎসা, একটু অন্যরকম চিকিৎসা। কথাটা বলেই ও আমার ঘাড়ে একটা আলতো চুমু খেলো। আমার সারা শরীর অবশ হয়ে আসছিল। মনে হচ্ছিল আমি কোনো গভীর গর্তে তলিয়ে যাচ্ছি, কিন্তু সেই গর্ত থেকে উঠে আসার কোনো ইচ্ছে আমার ছিল না। আমি বাধা দেওয়ার বদলে চুপ করে রইলাম, আর আমার এই নীরবতাকেই আকাশ সম্মতি হিসাবে ধরে নিল। ও আমাকে সোজা করে শোয়াল। আমার চোখের দিকে তাকিয়ে ও যখন হাসল, তখন আমি তাতে কোনো ছেলের ভক্তি দেখিনি, দেখেছিলাম এক পুরুষের কামনার দৃষ্টি। ও আমার পেটের ওপর দিয়ে হাত বোলাতে বোলাতে বলল, আপনার এই ব্যথা আমি নিমিষেই দূর করে দেব মা, শুধু আপনি রিল্যাক্স থাকুন। ওর হাতটা যখন আমার বুকের ওপর দিয়ে আলতো করে চলে গেল, আমার হৃদস্পন্দন দ্বিগুণ বেড়ে গেল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। মনে মনে ভাবছিলাম, এটা পাপ, এটা ঠিক না, কিন্তু শরীরের চাহিদা যে কোনো যুক্তি মানে না। আকাশ আমার কানের লতি কামড়ে ধরে ফিসফিসিয়ে বলল, তিশা আমাকে সুখ দিতে পারে না মা, কিন্তু আপনি পারবেন। আমি জানি আপনারও কষ্ট হয় একা থাকতে। এই ইমোশনাল ব্ল্যাকমেইলটুকুই ছিল শেষ পেরেক। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি 2 হাত দিয়ে আকাশের মাথাটা আমার বুকের কাছে টেনে নিলাম। ও তখন ক্ষুধার্ত বাঘের মতো আমার শরীরের ওপর ছাপিয়ে পড়ল। ওর ঠোঁট যখন আমার ঠোঁট স্পর্শ করল, তখন আমি ভুলে গেলাম ও আমার মেয়ের জামাই, তখনও শুধুই একজন পুরুষ যে আমাকে সুখ দিতে এসেছে। সেদিন বৃষ্টির দুপুরে আমাদের সেই চিকিৎসার নামে চলেছিল দীর্ঘক্ষণের ভালোবাসার খেলা। আকাশ আমাকে প্রতিটি মুহূর্তে বুঝিয়ে দিয়েছিল, বয়সে বড় হলেও নারী হিসাবে আমি ফুরিয়ে যাইনি। আমাদের এই সম্পর্কটা সেদিনই শেষ হয়ে যেতে পারত, কিন্তু তা হয়নি। সেই দিনের পর থেকে এটা আমাদের অভ্যাসে পরিণত হলো। তিশা বাসায় না থাকলে বা ও ঘুমিয়ে পড়লে আকাশ কোনো না কোনো বাহানায় আমার ঘরে চলে আসে, কখনো ডাক্তার সেজে, কখনো বা কোনো দরকারি কথার বাহানায়। আমরা জানি সমাজ এটা মেনে নেবে না, কিন্তু এই নিষিদ্ধ সম্পর্কের উত্তেজনা আমাদের দুজনকেই নেশার মতো পেয়ে বসেছে। গল্পটি এখানেই শেষ নয়, এটি আমাদের জীবনের প্রতিদিনের এক নতুন অধ্যায় হয়ে দাঁড়িয়েছে।